আমরা যদি নাউন সম্পর্কে ভালোভাবে জানতে চাই তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে নাউনের কতগুলো প্রকার রয়েছে এবং কোন প্রকারকে আসলে কি বলা হয়। তাহলে যদি আমরা দেখি যে মূলত টপিকটার নাম হচ্ছে নাউন। তো নাউন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, অপরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইখানে আবার কিছু প্রকার রয়েছে। তো এই প্রকারগুলো আমাদেরকে প্রথমেই লিখতে হবে অথবা জানতে হবে। আপনি যদি আমার ক্লাসটি করে থাকেন এবং আপনার যদি পার্সেপ্টিভ সম্পর্কে কোনো রকম দুর্বলতা থাকে তাহলে আশা করি অবশ্যই ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে করবেন এবং সেই সাথে সামনে একটি খাতা এবং একটি কলম নিয়ে বসবেন, তাহলে আশা করি আপনি উপকৃত হবেন। তো কনক্রিট নাউন চার প্রকার। যদি আমরা দেখি যে কনক্রিট নাউনের প্রকারগুলো কি কি, প্রথমে আছে প্রপার নাউন, তারপর কমন নাউন, তারপর কালেকটিভ নাউন এবং সর্বশেষ ম্যাটেরিয়াল নাউন। তো সর্বমোট আমরা প্রথমে পেলাম নাউন দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট, অপরটা অ্যাবস্ট্রাক্ট। তারপর কনক্রিট নাউন আছে চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। কনক্রিট নাউন কাকে বলে? যে নাউন এর বাহ্যিক অস্তিত্ব আছে অথবা যে নাউনগুলোকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, কি বলছি আবার একটু লক্ষ্য করবেন, যে নাউন এর বাহ্যিক অস্তিত্ব আছে অথবা যে নাউনগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করা যায় তাকে কনক্রিট নাউন বলে। তো আমরা জানি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় পাঁচটি এবং সেগুলো কি কি যদি আমি বলতে চাই, প্রথম হবে ত্বক, নাক, কান, চোখ এবং জিহ্বা। এই পাঁচটি ইন্দ্রিয়কে আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করা যায় তাদেরকে আমরা কি বলবো? কনক্রিট নাউন বলবো। আমি আপনাদের জন্য কিছু উদাহরণ লিখেছি, যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে প্রথমে লিখেছি টেবিল। এখানে টেবিলের কি আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল, চারপাশে চারটা চেয়ার আছে। এগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা এই যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তারপর হাত দিয়ে টাচ করতে পারতেছি, তো এটা কি আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করতে পারতেছি, তাই এর জন্য এটা হচ্ছে কনক্রিট নাউন। আচ্ছা, তারপর যদি আমরা আসি গোল। আচ্ছা, আমরা কি বলছি? যে নাউনগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করা যায়, তাহলে গোলকে আমরা অবশ্যই চোখ দিয়ে দেখতে পারতেছি, হাত দিয়ে টাচ করতে পারতেছি, ত্বক দিয়ে টাচ করতে পারতেছি, এই জন্য এটা হচ্ছে কনক্রিট নাউন। এবং এখানে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে একটি শিশু দাঁড়িয়ে আছে, তাকে আমরা কি বলতেছি? বয়। আচ্ছা, বয় কিভাবে কনক্রিট নাউন? কারণ বয়কে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, হাত দিয়ে টাচ করতে পারতেছি, তো এই জন্য এটা হচ্ছে কনক্রিট নাউন। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন জানতে হলে আমাদেরকে এই সংজ্ঞাটি পড়তে হবে যে প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, দেশ, স্থান, দিন, মাস অথবা নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আচ্ছা, এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যাব যে আসলে প্রপার নাউন কোনগুলো। আমরা কি বলছিলাম? যে নাউনগুলো দ্বারা কোনো ব্যক্তি। আচ্ছা, আমরা এইখানে দেখতে পাচ্ছি রাহিম। তো রাহিম একজন ব্যক্তির নাম, তাহলে ইনি হচ্ছে কি? প্রপার নাউন। এবং আরো কি বলেছি? দেশ। দেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা একটা বৈশ্বিক মানচিত্র এবং এই মানচিত্রের ভিতরে ছোট্ট একটি দেশ বাংলাদেশ। তাহলে আমি কি বলেছি? যে নাম দ্বারা কোনো ব্যক্তি, দেশ, তাহলে এটা একটি দেশের নাম, এটা অবশ্যই প্রপার নাউনের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর কি বলেছি? যে স্থান। স্থান যেহেতু বলেছি, তাহলে আমরা যদি বাংলাদেশের ভেতরে তাকাই, ঢাকা একটা স্থানের নাম এবং এটা বাংলাদেশের রাজধানী। তাহলে আমি যখন ঢাকা বলবো তখন কিন্তু আমি দিল্লিকে চিনবো না অথবা ময়মনসিংহকে চিনবো না। তাহলে যেটা একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, সেটিও কি আমাদের প্রপার নাউনের অন্তর্ভুক্ত। এবং আরো কি বলেছি? যে দিন। এবং দিনের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিতে চাই, আমি কি লিখেছি এখানে? সানডে। এটা সপ্তাহের 7 দিনের ভিতরে একটি দিনের নাম, তাহলে এটা অবশ্যই প্রপার নাউনের অন্তর্ভুক্ত। এবং আরো কি বলেছি এখানে বলেছি যে মাস। যদি আমরা তাকাই তাহলে এখানে লিখেছি উদাহরণ হিসাবে জুন। আমাদের যে 12টি মাস রয়েছে এক বছরে, 12 মাসের ভিতরে জুন হচ্ছে একটি মাসের নাম, তাহলে এটা অবশ্যই প্রপার নাউন। এবং আরেকটা কথা আছে এখানে, অথবা নির্দিষ্ট নাম বোঝায়। নির্দিষ্ট নাম বলতে আমরা কি বুঝি? যে আমরা বই বলি, খাতা বলি, কলম বলি, কিন্তু পবিত্র কোরআন বা হোলি কোরআন
এটাও কিন্তু একটা বই, কিন্তু এটাকে কিন্তু আমরা বইয়ের সাথে তুলনা করি না, কারণ এটা একটা নির্দিষ্ট জিনিস, একটা ধর্মগ্রন্থ। তাহলে এই ধরনের বিষয় যেরকম দা হোলি বাইবেল, তো এই বিষয়গুলো হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত। আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে প্রপার নাউন সেন্টেন্সে যখন বসে তখন সেটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন এখানে ঢাকা, সানডে, জুন, এই সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে হয়েছে। এরা সেন্টেন্সে যখন বসবে তখন এদের প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটার। কমন নাউন কাকে বলে? কমন নাউন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে কমন নাউনের সংজ্ঞাটা। কমন নাউনের সংজ্ঞাটা কি বা ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে যে নাউন দ্বারা কোনো শ্রেণী বোঝায় তাকে প্রপার নাউন বলে। আসলে এই শ্রেণীটা কি? আপনি নবম শ্রেণীতে পড়েন, দশম শ্রেণীতে পড়েন, অথবা দ্বিতীয় শ্রেণীতে পড়েন বা পঞ্চম শ্রেণীতে পড়েন, আসলে এই শ্রেণীটা দ্বারা এমন শ্রেণী বোঝাচ্ছে না। এটা শ্রেণী বলতে বোঝাচ্ছে, দেখেন পৃথিবীতে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুকে কিন্তু একসাথে মিশিয়ে দেননি। এখানে মানুষ তৈরি করেছে এবং আরেকটা শ্রেণী তৈরি করেছে, সেটা কি? সেটা হচ্ছে প্রাণী। তাহলে আমরা যখন একটা প্রাণীর কথা বলি বা মানুষের কথা বলি, হিউম্যান বিইং বলি, দুইটা শ্রেণী হয়ে যায়। কারণ আমরা মানুষের কথা বললে অবশ্যই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বুঝতে পারি, এবং প্রাণী বুঝলে সেটা আরেকটা শ্রেণী বুঝতে পারি। অর্থাৎ এই যে শ্রেণী আল্লাহ যে বিভাজন করে দিয়েছে, এবং মানুষের ভিতরে, হিউম্যান বিইং এর ভিতরে আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন। তো এই যে ডিভাইড করে দিয়েছেন, তিনি ভাগ করে দিয়েছেন, শ্রেণী স্তর তৈরি করে দিয়েছেন, তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? আমরা বলতে পারি যে সেটাও কমন নাউনের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণী তৈরি করে দিয়েছে। আবার যদি আমি বলি, যেরকম আমি আপনাকে শেখাচ্ছি, আমি এখানে টিচারের ভূমিকা পালন করতেছি, আপনি শিখছেন, আপনি স্টুডেন্টের ভূমিকা পালন করতেছেন, তাহলে এই যে আমাদের দুইজনের ভিতরে দুইটা শ্রেণী হচ্ছে, এই ধরনের শ্রেণীকেই মূলত বোঝাচ্ছে। তাহলে যে নাউন দ্বারা কোনো শ্রেণী বোঝাবে তাকে প্রপার নাউন বলে। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে আপনাদের বোঝার স্বার্থে, যেরকম ম্যান। আচ্ছা, ম্যান বললে কিন্তু আমি কোনো প্রাণীকে বুঝতে পারবো না, অবশ্যই আমি এটাকে হিউম্যান বিইং এর আন্ডারে বলবো। আচ্ছা, তারপর টিচার। টিচার হচ্ছে একটা শ্রেণী। দেখেন বাংলাদেশে কিন্তু বা পৃথিবীতে অনেক পেশার মানুষ রয়েছে, কিন্তু সকলেই কিন্তু একটা পেশা না। কেউ বিজনেসম্যান, কেউ টিচার, কেউ স্টুডেন্ট, অথবা কেউ সুইপার, এক একজন এক এক ধরনের কাজ করতেছে। তাহলে টিচার বললে অন্য শ্রেণী থেকে, সব জায়গা থেকে আলাদা হয়ে যাচ্ছে, তা এটা হচ্ছে তার একটা শ্রেণী। যে ঠিক একইভাবে স্টুডেন্ট, বয়, বয় বললে কিন্তু আমরা কোনো গার্লকে চিনতেছি না, অথবা ওমেনকে চিনতেছি না। আচ্ছা, ডক্টর, ডক্টর বললে কিন্তু আমরা পেশেন্টকে চিনতেছি না, অথবা কোনো স্টুডেন্ট অথবা টিচারকে বুঝতেছি না। ডক্টর বললে আমরা এটাই মানুষের ভিতরে একটা শ্রেণীকে বোঝাচ্ছি। যেরকম আবার আছে কি রিভার। রিভার এটাও একটা শ্রেণী, কারণ আমি যখন রিভার বলবো তখন কিন্তু আমি কোন ধরনের সমুদ্রকে বুঝতে পারবো না, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? কোনো একটা শ্রেণী বোঝাচ্ছে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে কমন নাউন এবং এই প্রপার নাউন, এই দুইটার ভিতরে পার্থক্যটা কোথায় আসলে একটু লক্ষ্য করুন। যে এখানে একটা ব্যক্তির নাম আছে যে রাজীব, রাজীবটা হচ্ছে প্রপার নাউন। এই রাজীবের কমন নাউন গুলো আসলে কি কি হতে পারে? অনেক কিছু হতে পারে, তার ভিতর থেকে আমি মাত্র 3টা উদাহরণ আপনাদের জন্য লিখেছি। একটা হচ্ছে ম্যান, রাজীব একজন মানুষ, হ্যাঁ ম্যান। টিচার, সে যদি শিক্ষক হয় তাহলে তার ক্ষেত্রে টিচার ইউজ হবে, অথবা যদি সে শিক্ষার্থী হয় তাহলে তার জন্য স্টুডেন্ট। একাধিক কমন নাম হতে পারে, কিন্তু তার প্রপার নাম একটাই, তার নাম কি? রাজীব। আচ্ছা, যদি আমি এই যে এখানে যে আপনাদের রিভারটা লিখে দিয়েছিলাম, তো রিভারটার যদি আমি কমন নাউনের দিকে চলে আসি, প্রপার নাউনে চলে যাই, তাহলে কি রিভারের যে কোনো একটা নাম হতে পারে, দা পদ্মা, দা যমুনা, দা কর্ণফুলী ইত্যাদি। তাহলে রিভার বললে কিন্তু আমি আসলে বুঝতে পারবো না এটা কোন রিভার, কিন্তু যখন আমি নির্দিষ্ট করে বলবো সেটার নাম, সেটা হবে প্রপার নাউন। কান্ট্রি, কান্ট্রি হচ্ছে কমন নাউন, কারণ যখন আমরা কান্ট্রির কথা বলবো যে পৃথিবীর আসলে কোন কান্ট্রি, এটা কিন্তু নির্দিষ্ট না, সব দেশকে ইংরেজিতে কান্ট্রি বলা হয়। কিন্তু যখন আমি বলবো বাংলাদেশ, তখন কিন্তু আমি ইন্ডিয়াকে বুঝবো না, তখন বাংলাদেশকে বুঝবো। কিন্তু যখন আমি কান্ট্রি বলবো তখন কিন্তু আসলে আমি স্পেসিফিকলি বলতে পারবো না যে এটা কোন কান্ট্রি। তাহলে বাংলাদেশটা হচ্ছে প্রপার নাউন আর কান্ট্রিটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, তারপর রয়েছে কি কমন নাউনের ভিতরে পয়েট। আসলে অনেক কবি রয়েছে পৃথিবীতে। পয়েট বললে কি আমি কাজী নজরুল ইসলামকে চিনবো, না পল্লী কবি জসীমউদ্দিনকে চিনবো, বা শেক্সপিয়ারকে চিনবো? আসলে এমন কাউকে চিনতে পারবো না। কিন্তু যখন আমি উল্লেখ করে দিব যে কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাহলে এরা হবে প্রপার নাউন। কিন্তু যখন আমি পয়েট বলবো তখন কমন নাউন।
কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউনকে জানতে হলে আমাদেরকে অবশ্যই এই ডেফিনেশনটিকে একটু পড়তে হবে। ডেফিনেশনটা কি? যে নাউন দ্বারা একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। আচ্ছা, যদি আমরা দেখি যে নাউন দ্বারা একটি না বুঝিয়ে এ ম্যান, এ পেন, এ বুক এই ধরনের উদাহরণ না বুঝিয়ে অনেকের সমষ্টিকে বোঝাবে, সেগুলোকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন বলবো। যদি আমরা উদাহরণ থেকে একটু দেখতে যাই, যে এখানে আপনাদের জন্য কয়েকটি উদাহরণ দেওয়া আছে। যেরকম আমরা যদি প্রথমে আসি, গভর্নমেন্ট, যে কিছুদিন পরে হয়তো বা বাংলাদেশের সরকার গঠন করা হবে, কিন্তু এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে আমাদের দেশে, জাতীয় নির্বাচনের মাধ্যমে সেই সরকার গঠন করা হবে। আসলে সেখানে যে প্রাইম মিনিস্টার থাকবে, তিনি কি একাই বাংলাদেশের সরকার? না, বাংলাদেশের সরকার একটা নির্দিষ্ট অনেকগুলো ব্যক্তির মাধ্যমে গঠিত হয়, সেটা কোনো ব্যক্তি কেন্দ্রিক না। যদি আমরা একজনের কথা চিন্তা করি, সে সর্বোচ্চ পদমর্যাদা হতে পারে সর্বোচ্চ প্রাইম মিনিস্টার, কিন্তু সে কিন্তু সরকার না। সরকার হতে হলে দেখেন, এটা একটা পার্লামেন্টের ছবি, এখানে একজন ব্যক্তি না, অনেকজন ব্যক্তি আছে। এই তো এইদিকে বসে আছে, এদিকে সকলে বসে আছে, এই সকলে মিলে কিন্তু গভর্নমেন্ট গঠিত হয়েছে। তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার তারপর দেখি কমিটি। আচ্ছা, কমিটির শব্দটার ভিতরে বোঝা যাচ্ছে যে এটা একা একা গঠন করা সম্ভব নয়। একজন ব্যক্তি দিয়ে কখনো কমিটি হয় না, একাধিক ব্যক্তি লাগে। সেজন্য কি আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ এখানে মিটিং করতেছে, অর্থাৎ হয়তোবা তারা একটা কমিটি, এই জন্য তারা এখানে মিটিং করতেছে। তাহলে এটা বুঝতে পারলাম যে কালেকটিভ নাউন যেখানে দেখবো সেখানে একের অধিক ব্যক্তি থাকবে। আচ্ছা, তারপর স্টাফ। আমাদের স্কুলের অথবা কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের স্টাফ থাকে, সেখানে 200 শিক্ষক অথবা 20 জন 30 জন অনেকজন থাকে, অর্থাৎ একজন না। তাই আমরা এই সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে নাউন দ্বারা একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝায়। আচ্ছা, ঠিক একইভাবে বলি আমরা গ্যাং। গ্যাং বললে আমরা বুঝতে পারি যে ডাকাতের গ্যাং, কিশোর গ্যাং ইত্যাদি। তাহলে এই যে গ্যাং কি একা একা তৈরি হয়? কখনো না, গ্যাং কখনো একা তৈরি হয় না। আমরা এখানে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 4-5টা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে, দেখতে একটু গ্যাংয়ের মতো দেখতে মনে হচ্ছে। তো এই যে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু তাদেরকে আমি গ্যাং হিসেবে পরিচিত করছি, আসলে জানি না যে ছবিটা কিসের, তবে যাই হোক। তাহলে এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, 2 জন 3 জন 4 জন 5 জন। তাহলে এই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এবং সর্বশেষ যেটা অডিয়েন্স। আচ্ছা, আপনি যখন কোন একটা অনুষ্ঠানে যান, সেখানে কি অডিয়েন্স একজন ব্যক্তি থাকে বা 2 জন? অনেক মানুষ থাকে। তাহলে এই যে এদেরকে যে এক কথায় আমি বললাম অডিয়েন্স, তার মানে আমার সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে যে একটিকে না বুঝে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝায়, একজনকে না বুঝে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝায়। এখানে দেখেন অনেক মানুষ ক্ল্যাপিং করতেছে, অর্থাৎ হাততালি দিচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন দ্বারা একটি না বুঝে অনেকের সমষ্টিকে বোঝাবে, তাকে কি বলবো আমরা? কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ম্যাটেরিয়াল নাউন যে নাউন দ্বারা কোনো পদার্থ বা উপাদানকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আবারও বলি, যে নাউন দ্বারা কোনো পদার্থ বা উপাদানকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তো আমরা কি ধরনের পদার্থ বা উপাদান বোঝাবো তার কিছু উদাহরণ আপনাদের জন্য লিখেছি। যদি একটু লক্ষ্য করেন যে প্রথমে কি লিখেছি? স্যান্ড। এটা কি একটা পদার্থ, এটা হচ্ছে বালি। এবং ওয়াটার। ওয়াটার কিভাবে পদার্থ? এটা হচ্ছে তরল পদার্থ। আমরা জানি যে পানি 3 অবস্থায় থাকতে পারে, একটা কি? কঠিন, বায়বীয়, তরল। পানিটা হচ্ছে তরল অবস্থায়, তাহলে এটা অবশ্যই একটি পদার্থ, তরল পদার্থ। এবং এখানে লিখেছি কি? গোল্ড। আচ্ছা, লোহা, সরি, এখানে কি লিখেছি? গোল্ড। গোল্ডটা হচ্ছে স্বর্ণ, এটা একটা কঠিন পদার্থ, অর্থাৎ এটা একটা উপাদান। যদি আমরা দেখি মিল্কটাও এটাও হচ্ছে তরল পদার্থ, অর্থাৎ দুধ, আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে। এবং অয়েল মানে হচ্ছে তেল। তেলটা হচ্ছে এক ধরনের পদার্থ বা উপাদান, এটা হচ্ছে তরল পদার্থ। তো এই যে নাউন দ্বারা কোন পদার্থ বা উপাদানকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যে নাউনকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আসলে পঞ্চ ইন্দ্রিয়গুলো কি কি আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি এখানে লিখে রেখেছি।
ত্বক অর্থাৎ পাঁচটা ইন্দ্রিয় যা দ্বারা আমরা কোনো কিছু উপভোগ করতে পারি। ত্বক যেরকম হাত অথবা যে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কি করতে পারি, কোনো কিছু টাচ করে বুঝতে পারি এটা শক্ত না নরম। নাক, নাক দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো জিনিসের স্মেল নিতে পারি, এটা সুগন্ধ না দুর্গন্ধ সেটা সহজে আমরা অনুভব করতে পারি। কান, কান দিয়ে আমরা শুনতে পারি যে আমার আশেপাশে কি অনেক লাউড হচ্ছে, অর্থাৎ অনেক জোরে চিৎকার চেঁচামেচি হচ্ছে না একদম নীরব। চোখ, চোখ দিয়ে দেখতে পারি যে আপনি যে ক্লাসটা দেখতেছেন এটা অবশ্যই আপনি চোখ দিয়ে দেখতেছেন, এবং সেই সাথে কান দিয়ে শ্রবণ করতেছেন। এবং সর্বশেষ হচ্ছে জিহ্বা। জিহ্বা দিয়ে আসলে আমরা কি করতে পারি, টেস্ট করতে পারি কোনো খাবার অথবা কোনো জিনিস যখন আমরা মুখে দিই তখন আমরা বুঝতে পারি যে এটা মিষ্টি না টক। অর্থাৎ যে নাউনকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের যে উদাহরণগুলো থাকবে সেগুলো অবশ্যই এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বুঝতেই পারবো না যে সেগুলো কি। যেরকম আপনাদের স্বার্থে কিছু আমি উদাহরণ লিখেছি। উদাহরণ প্রথমটা হচ্ছে লাভ। আসলে আমরা যে ভালোবাসা বলি, যে ভালোবাসা কিভাবে উপভোগ করা যায়, আপনি কি কখনো হাত দিয়ে টাচ করে বলতে পারবেন যে ভালোবাসা আসলে শক্ত না নরম? চোখ দিয়ে বলতে পারবেন ভালোবাসার কালার কি? অথবা কোনোভাবে এটা টেস্ট করা সম্ভব, অথবা কান দিয়ে শ্রবণ করা সম্ভব যে ভালোবাসা আসলে সুরটা কেমন হয়? তো এই যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপভোগ করতে পারি না সেগুলো কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ঠিক একইভাবে আছে কি ফ্রেন্ডশিপ। আমাদের অনেকের সাথে ফ্রেন্ডশিপ আছে কিন্তু আমরা আসলে জানি না ফ্রেন্ডশিপ বিষয়টা কি কালো না সাদা, লাল না হলুদ, শক্ত না নরম। আচ্ছা, ঠিক তেমনই ভাবে অনেস্টি, আমরা বলি কি যে সততা আসলে বিষয়টা দেখতে কেমন, কোনো বাহ্যিক রূপ আছে? অথবা ধরতে অথবা টাচ করতে আবার চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শ্রবণ করা যায়, কোনোটাই সম্ভব নয়। ঠিক একইভাবে পেন, আমরা কথায় কথায় বলে ফেলি কোনো একটা অ্যাক্সিডেন্ট অথবা কোনোভাবে কোন জায়গা থেকে আঘাত পেলে যে প্রচুর পেন করতেছে, আসলে এই যে ব্যথাটা আপনি হয়তো বা অনুভব করতেছেন, কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়ের পাঁচটার কোনো একটা দিয়ে সম্ভব, কোনো একটি দিয়েও সম্ভব না। অর্থাৎ হাত দিয়ে টাচ করা যাচ্ছে না, চোখ দিয়ে দেখা যাচ্ছে না, আপনি ঠিক কতটুকু ব্যথা পাচ্ছেন। আচ্ছা, ঠিক একইভাবে কি আছে সিম্পেথি, সহানুভূতি। তো সহানুভূতি কথাটা আমরা যত যাই বলি এটার কি কোনো বাহ্যিক রূপ আছে? কখনো নেই। তাহলে এই বিষয়গুলো এরকম যত উদাহরণ আছে সবগুলো কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত হবে। তাই আপনাদের যদি হাসান ফ্লুয়েন্টলি কর্তৃক আয়োজিত এই বেসিক গ্রামারের ক্লাসগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল।